থাকবে, সেই গানগুলো কিন্তু সিনেমাতে নাই। আর সিনেমার ডিউরেশন খুবই ছোট হয়েছে। সো সবকিছু মিলে অনেকগুলো গ্যাপের পরে কেন তারা সেন্সর বোর্ডে এই ছবি জমা দেওয়ার সাহস করলো, মানে আমার কাছে কোশ্চেন এটাই। তখন এই কথাগুলো বলছে তার 4 মাসের আগের পত্রিকার সাক্ষাৎকার দেখলেই কিন্তু আপনি অটো বুঝে যাবেন যে তারা আসলে কি বলছে। ববি একসময় বলছে রাশেদ দেওয়ার নতুন নির্মাতা খুব ভালো কাজ করেছেন, তার আন্ডারে 80% কাজ শেষ করেছে। ওই সাংবাদিক কি তাহলে কি নিজের মতো করে ইন্টারভিউ ছাপাইছে? আমি কখনো এরকম দেখি নাই বা শুনি নাই একজন নির্মাতাকে নিয়ে মানে তাকে বাদ দেওয়ার জন্য এই ধরনের একটা গল্প। ব্যাপারটা কি কতখানি সত্যি? ব্যাপারটা আসলে একটু জটিল, কারণ হচ্ছে যে মানে ববির কাস্টিং এর ব্যাপারটা, মানে একটা তো রেফারেন্স আপনাকে বললাম, একটা রেফারেন্স তো ছিলই, বাট এই ভিডিওটি আমাদের নিজস্ব নির্মাণ, মৌলিকভাবে প্রকৃত তথ্য তুলে ধরাতেই আমাদের নিজের অবস্থান, বানানটি খবর দিয়ে বিভ্রান্ত করা আমাদের উদ্দেশ্য নয়। এই কারণে সরাসরি বানানো উপস্থাপনা। তাই এই মূল ভিডিওটি কোনো কিছু কপি বা অন্য পোস্ট হলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকবো। ম্যাক্সিমাম লগ্নিকার নাকি আগে নায়িকাকে এটা শুনতে চায়, তাকে নিয়ে দেশের বাইরে যেতে পারবে কিনা এরকম শুনতে চায় না। আমার ক্ষেত্রে এরকম হয় না, যদি নায়িকা যদি আগেই ঠিক হয়ে যায় তাহলে পরে তো এরকম কথা শোনা যেতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ধরনের এই ধরনের সিচুয়েশন মানে যদি আমি পরবর্তী সিনেমা বানাই তাহলে পরে যদি শুনতে পাই, মানে আমি এখন পর্যন্ত শুনি না। কখন ব্যাটে বলে আসলে শুরুটা হলো এই ফিল্ম ক্যারিয়ারটা? দেখেন, আমি চিন্তা করছি যে মানে যেই সিনেমা করতে যায়, যে আমার কাছে মনে হয়েছে যেই কন্টেন্টগুলো ক্রেডিট প্লাস করবে আমার কাছে, যে আমি সিনেমাটা আসলেই শেষ করতে পারবো, আমার কাছে যখন এই জিনিসটা মনে হয়েছে তখনই আমি পা ফেলছি সিনেমায়। এই সিনেমা বানানোর আগে কিন্তু আমি 3-4টা সিনেমা অলরেডি ওকে করছিলাম, সামহাও অনেক মিটিং হয়েছিল, বাট আমি আর্টিস্ট সাথে কথা বলা হয়েছিল, বাট আমি কিন্তু ফাইনালি পা ফেলি না। মনে হয়েছিল যে এই সিনেমাটা একটা সময় যায় হয়তো স্ক্রিনে আসবে না বা এরকম অনেক ঝামেলা হইতে পারে, সো আমি ওখানে আর পা ফেলি নাই। বাট আমি নোলক করার সময় মনে হয়েছিল যে না, এই সিনেমাটা আমি শেষ করতে পারবো বা এটা আমার স্ক্রিনে আসা সম্ভব। নোলকের ফার্স্ট মিটিং এবং শুরুর গল্পটা একদমই মানে যিনি হচ্ছে এটার প্রযোজক, সে আমার নাটকে ছোট ছোট ক্যারেক্টার প্লে করতো একদম। তো ওর সাথে আমার একটা ভালো কানেক্টিং, ওনার ফ্যামিলির সাথে একটা ভালো কানেকশন ছিল সবকিছু মিলে। তো ওরও অনেক ডিরেক্টরের সাথে পরিচয় ছিল। তো একটা সময় এসে আমাকেই প্রপোজ করলো, এটা ছিল 2017 সালে 5 আগস্ট। উনি প্রপোজ করলো যে আমরা একটা প্রজেক্ট এরকম করতে চাই। তো আমার কাছে মনে হয়েছে যে এই সিনেমাটা তুমি করতে পারো আর কি, মানে তোমার মনে হয়েছে যে আমার গ্রিপের মধ্যে সবকিছু, আমি এই প্রজেক্টটা মানে তুমি ভালো করবে আর কি, তোমার তো সিনেমা বানানো অনেক ঠিক আছে। তো এর আগে ওনার সাথে এরকম বিষয় নিয়ে আলোচনা হতো, বাট ওরকম ব্যাটে বলে সেট হতো। আমরা ফাইনালি ইনভেস্টর ফেস করলাম। তো অনেকগুলো জটিলতা ছিল, অনেক স্টেপ ছিল, এগুলো হয়তো 2-3 মাসের মধ্যে আমরা পার করছি। আসলে সহজে একটা সিনেমা, একটা বড় বাজেটের সাকিবিয়ান একটা ফিল্ম, সো আসলে এটা আপনি 1-2 মধ্যে আসলে মানে ডান করে ফেলাটা খুব টাফ জব। এটা 3-4 মাস 5 মাস লেগে গেছে। তোমরা মহরত ঘোষণাটা খুব আড়ম্বর নিয়ে দিয়েছিলে এবং এটা খুব আলোচিত হয়েছিল এই কারণে যে হাইয়েস্ট পেইড হতে যাচ্ছে শাকিব খান। এইটা কি একটা মানে আলাদা স্ট্যান্ডার্ড ছিল না আসলেও এই রিস্কটা, এই প্ল্যানটা কার ছিল যে এত টাকার গল্পটা বাইরে ছড়াবে? আমার মহরত করার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমার কাছে মনে ছিল সিনেমাটা শেষ করে আসে তারপরে অ্যানাউন্সমেন্ট করা। ঠিক আছে, আমার টার্গেট প্ল্যানিং এরকমই ছিল। যেহেতু এখানে একজন একটা বাইরের ইনভেস্টর ছিল, তারও কিছু চাওয়া পাওয়া ছিল, হ্যাঁ, এবং ফাইনালি প্রযোজক যেহেতু নতুন, তারও একটা দেখানোর বিষয় ছিল, হ্যাঁ। তো সাকিবের সাথে ববি সিনেমা করতেছে, এটাও একটা সাবজেক্ট ছিল। অনেকদিন পর সে মার্কেটে একটা ভালো সিনেমা নিয়ে আসতে যাচ্ছে। তো সবকিছু মিলে তারা মহরতটার আয়োজন করেছে বেসিক্যালি। সো আমি জাস্ট অ্যাজ এ ডিরেক্টর হিসেবে ওটুক তো আমার থাকতেই হয়। তার মানে তুমি ঠিক চেয়েছিলে যে একবারে কাজটা শেষ করে তারপর এসে অ্যানাউন্সমেন্ট করা। আচ্ছা আচ্ছা, যেই বিষয়গুলো বারবার উঠে আসছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দিক দিয়ে, সেটা হচ্ছে মহরত থেকে শুরু করে আসলে টোটাল প্ল্যানিং, প্রপোজাল, ইভেন কিছু কিছু ক্ষেত্রে গল্প নাকি বাইরের, এই বিষয়গুলো তুমি কিভাবে আঁচ করতে পেরেছিলে যদি একটু খোলাসা করে বলো। দেখেন, এখনো যে চলমান ঘটনাগুলো চলতেছে, আমি আসলে এগুলোতে মানে মাথায় পিক করি না, কারণ একটা বিষয় আমার মাথার মধ্যে বারবার চিন্তা হয়েছে যে প্রযোজক আমার সাথে যে ঘটনাটা ঘটতেছে একটা অসাধু উপায় অবলম্বন করা, এর বাইরে আসলে কিছু না। কেননা হচ্ছে যে আমি যখন সিনেমাটা শুরু করি পুরো একটা প্রক্রিয়ার মাধ্যমে, একটা সিস্টেমের মাধ্যমে কিন্তু স্টার্ট করছি। এমন না যে আমাকে হায়ার করা হয়েছে, যে আমাকে শুধু এইটুকু কাজের জন্যই নেওয়া হয়েছে। যদি এতটুকু না হতো মানে সিনেমা কিন্তু আমার নামে নিবন্ধন হইতো না। ঠিক আছে, আপনি জানেন যে তথ্য মন্ত্রণালয়ের একটা পারমিশন লাগে বিদেশ যাওয়ার শুটিং এর ব্যাপারে, সেটাতেও ধরেন যে সকল আর্টিস্ট সহ আমার নামে পারমিশনটা হওয়া। সো এই বিষয়গুলো কিন্তু হতো না। হয়তো একটা ওয়েস্টার্নে একটা মহরত হচ্ছে, সেখানে আমি না থাকলে খুব যায় আসতো না।
হ্যাঁ, তো সেখানে কিন্তু পরিচালক হিসেবে আমাকেই পরিচয় করাই দেওয়া হয়েছে, সেটা সকল মিডিয়া সকল পত্রিকায় সেই দিন দেখাইছে। তারপরের দিন অনেক আলোচনা একটা সাবজেক্ট, সব জায়গাতে আমার নাম আছে। এটা আসলে অস্বীকার করার কিছু না, আর অস্বীকার করে পার পাওয়ার মতোই কিছু না। ববিকে কাস্টিং এর প্ল্যান বা এটা কার পরিকল্পনা ছিল? দেখেন এইখানে আসলে ববিকে আমি একটা কথাই বলেছিলাম যে এটা তোমার জীবনে একটা ভালো খুব সিনেমা হইতে যাচ্ছে, এবং এই সিনেমাটা তোমার লাইফের সব সিনেমার চেয়ে একটা প্লাস করবে। ক্যারেক্টারটা কতটুকু নিতে পারবে বা কতটুকু নিয়ে, সেটা বাকিটা তো দর্শক বলবে একদমই। আর আমাদের যেই ধরনের ক্যারেক্টার এখানে প্রয়োজন ছিল, আমার কাছে মনে হয়েছে যে না, একদমই মানে খুব মানে একটা তো রেফারেন্স ছিলই, সেই রেফারেন্স থেকে যে বিষয়টা উঠে আসে যে নির্মাতা এখানে ববিকে না, ববি নির্মাতাকে কাস্ট করেছে, ব্যাপারটা কি কতখানি সত্যি? ব্যাপারটা আসলে একটু জটিল, কারণ হচ্ছে যে মানে ববির কাস্টিং এর ব্যাপারটা মানে একটা তো রেফারেন্স আপনাকে বললাম, একটা রেফারেন্স তো ছিলই, বাট অনেক কিন্তু নায়িকা কি পরিচালককে না এরকম কিছু না, কারণ আমি অনেক এক মাস পরে অনেক ঘটনা জেনেছি যে এরকম অনেক ঘটনা ঘটছে আর কি এখানে, বাট এগুলো অনেক পরে জানা, বাট এটা আমার মাথার মধ্যে থাকে না, কারণ আমার মাথার মধ্যে আলটিমেটলি ইচ্ছা ছিল আমি সিনেমাটা বানাবো, সো আমার ফোকাসটা ওই দিকেই ছিল। কতদিন শুটিং হয়েছে, কোথায় কোথায় একটু তথ্যগুলো দেন। এই সিনেমাটা প্রথমে একদমই বাংলাদেশে একটা শুটিং করার প্ল্যান ছিল, সেটা ছিল আপনার সিলেট বা মানিকগঞ্জ এইসব রিলেটেড। আমরা লোকেশন র্যাকিও করছিলাম এক মাস ধরে, মানে সবকিছু আমরা প্রি প্রোডাকশন সবকিছু রেডি। শুটিং এর এক মাস আগে আমরা একটা প্ল্যান শিফট করি, যে আমরা দেখতেছিলাম যে এরকম যে আমরা লোকেশন শিফট করলে আমাদের যে শিডিউল, এই শিডিউল অনুযায়ী অনেক টাইম গ্যাপ হয়ে যায় এবং অনেক বেশি টাইম লেগে যায়। তো আমরা চিন্তা করলাম, আমি ওনাকে প্রপোজ করলাম যে আমরা এমন একটা জায়গাতে শুট করতে পারি যেটা সবকিছু একসাথে পুরো সিনেমাটা একসাথে শেষ হবে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, সেইভাবে আমাদের প্রি প্রোডাকশন অনুযায়ী শিডিউল অনুযায়ী দেখলাম যে না, রামোজি ফিল্ম সিটিতে গেলে আমরা পুরোটা একসাথে শেষ করতে পারি, আমাদের চয়েস অনুযায়ী আমরা সেটগুলো দ্রুত পাই। ঠিক আছে, তো আমরা টোটাল টিম ওখানে শিফট করলাম, অনেক কিছু আবার প্লাস মাইনাস করা লাগলো পুরো প্রজেক্টের সাথে, এবং সেই ক্ষেত্রে আমরা যে হায়দ্রাবাদে গেলাম, এবং আমরা ডিসেম্বরের 1 তারিখ থেকে একদম একটানা 27 দিন শুটিং করলাম, একটানা, এবং এই একটার মধ্যে কোনো গ্যাপ ছিল না। আচ্ছা, এই গ্যাপ ছিল না রাশিদ রাহা বললেন, কিন্তু এই 27 দিনের ভেতরেই নাকি অনেক কিছু অনেক অভিযোগের দায় রাশিদ রাহাকে নিতে হয়েছে। যেমন 27 দিন আসলে শুধুমাত্র রাতে পাবে বা ক্লাবে হয়তো ঘোরাঘুরি করেছে রাশিদ রাহা, মাঝে মাঝে শুটিং এ আসতো, একজন অতিথি বা দর্শক হিসেবে থাকতো, ইত্যাদি অনেক রকম কথা শোনা গিয়েছে। প্রথম কথা হচ্ছে রামোজি ফিল্ম সিটি এমন একটা প্রফেশনাল জায়গা, ওখানে পাব বা ক্লাব বলে কিছু নাই আর কি বেসিক্যালি, সো এটা বলা। আর ওখান থেকে হায়দ্রাবাদ সিটি 250 কিলোমিটার দূরে, আপনার যেতে আসতে প্রায় 4 ঘন্টা 8 ঘন্টা লাগবে। তো আমি যদি রাতের বেলা যদি যেতাম হায়দ্রাবাদ সিটিতে, তাহলে আমি এখনো হায়দ্রাবাদ সিটিতে কিন্তু যাই নাই, আমার যাওয়া পড়ে না, কারণ তাহলে আমি রামোজি ফিল্ম সিটিতেই ছিলাম। আর এটা একটা মানে এমন একটা জায়গা, আপনি চাইলেও কিন্তু মানে মন চাইলে আপনি গাড়ি নিয়ে চলে গেলেন, মানে রাস্তা চিনবেন ওরা, জায়গাতে যাওয়া অনেক টাফ, এবং অনেক লম্বা সময়, তো 4-8 ঘন্টা মানে কি মানে পুরো রাতটাই কিন্তু, সো যাওয়ার তো প্রশ্নই আসে না। আর ইস্যুগুলা যেগুলো বলা হচ্ছে, মানে এইসব প্রশ্নের উত্তর দেওয়া তো খুব মানে আনন্দদায়ক কিছু না, মানে এগুলো খুব বিরক্তিকর একটা প্রশ্ন। আর এই ইস্যুগুলো ধরেন আপনি যদি আমাকে আরো 2 মাস পরে এখানে ইনভাইট করেন, আরো কিছু নতুন প্রশ্ন আপনার কাছে অ্যাড হবে, এবং প্রতিদিনই নতুন। তো এইসব প্রশ্নের উত্তর দেওয়া মানে মানে আমার অযৌক্তিক মনে হয়েছে একদম, মানে এই প্রশ্নগুলো ফেক কিছু এগুলো হইতে পারে। কারণ কি রামোজি ফিল্ম সিটিতে আপনি যখন সকালবেলা শুটিং এ যাবেন, একটা সাইনিং পেপার থাকে, ঠিক আছে, ওখানে কত বাজেট খরচ হলো কি হলো, আপনার চুরি করার কোনো অপশন নাই। আপনি এখনো যদি একটা ফোন করে রামোজি ফিল্ম সিটিতে আপনি একটা মেল দেন, আপনাকে কিন্তু টোটাল ডিটেইলটা দিয়ে দিবে, ঠিক আছে। সো এদের কথা শুনে মানে বলা আমার কাছে, আপনারা যদি কারো মনে হয় যে না এরকম কিছু ঘটছে, আপনারা ডিরেক্ট রামোজি ফিল্ম সিটিতে ফোন দেন, সবার জন্য তো ওপেন, আপনারা ইনফরমেশন গুলো নেন, ওই সিট নেন, সিট নিলেই তো আপনি ক্লিয়ার হয়ে যাবেন। অবশ্যই, সো ইউ আর ভেরি কনফিডেন্ট, কারণ তোমার ভিতরে সেই সততাটা আছে। একটা প্রশ্ন ভেরি কমন, তারপরও প্রত্যেক নির্মাতাকে আমার জানতে ইচ্ছা করে যে বাংলাদেশি নির্মাতারা নাকি শাকিবকে ডমিনেট করতে পারে না, শাকিব উল্টো নির্মাতা বা প্রোডাকশন ডমিনেট করে। আমি যে 27 ডেজ শুট করছিলাম, আমাকে সবাই এই ধরনের যাওয়ার আগে এরকম কথা বলছিল যে সাকিব ভাই 2টা সেটে আসবে, 4টায় আসবে। সো আমার সেটে সাকিব ভাই প্রতিদিন 7:30টা থেকে 8টার মধ্যে ইন হতো আমার কল টাইম অনুযায়ী, এবং আমি খুব অবাক হয়েছিলাম প্রথম দিন থেকে, এবং সে এত কমফোর্টেবল ছিল এবং এত টাইম মেনটেন করতো। আর এমন একটা জায়গায় শুট করতে গেছি, মানে সেও একদম একটা ফরম্যাটের মধ্যে এবং সিস্টেমের মধ্যে ছিল। সো বরঞ্চ আমার নায়িকাই লেট করে আসতো, তো বরং উনি কল টাইম অনুযায়ী হাজির হতো, এবং আমার একদিনও মিসিং হয় না কল টাইম। অন্যান্য একটা বিশাল এন্টার টিমে অনেকেই কাজ করেছে, যেই তর্ক বিতর্ক যে বাহাসটা তৈরি হচ্ছে,
একটা পরিচালকের সাথে তো আসলে টোটাল এন্টার টিমই তার মানে আজ্ঞাবহ থাকে, এবং তাদের সাপোর্ট, তাদের সাথে যোগাযোগ, তাদের সাথে কন্ট্রিবিউশন বা তাদের সাথে কুপ আপ করা কেমন হচ্ছে এই লোকটা নিয়ে? দেখেন এইখানে অনেকগুলা ঝামেলা হইতো না বা অনেকগুলো কথাও আসতো না, বাট যে কারণে বিষয়গুলো ঘটতেছে, যদি আমার টেলিভিশনের টিমটাকে আমি টোটালটা পিক করতে পারতাম, যেহেতু আমি প্রথম সিনেমা ছিল এবং সেটা হায়দ্রাবাদে শুটিং গিয়েছিল, সো আমার ভার্সেটাইল কিছু লোকজন এবং কিছু ফরেনার, হায়দ্রাবাদের কিছু লোক, কলকাতার কিছু লোক, ঢাকার কিছু লোক, প্রযোজকের কিছু লোক, হ্যাঁ, দিন শেষে মানে ডিরেক্টরিয়াল যে টিমটা মানে বাংলাদেশ থেকে, এটা সিনেমার এফডিসির কিছু লোক, সবাইকে পিক করা হয়েছিল এবং একটা ভালো টিম সেট আপ করা হয়েছিল। মনে করা হয় নাই যে কে এসে খারাপ বলবে, এই কথাটা কখনোই মাথায় নেওয়া হয় নাই। আমার প্ল্যানিং ছিল একটা ভালো টিম হওয়া, কিন্তু একটা ভালো টিমের মানে যে এইভাবে টিম ডিভাইডেড হওয়া, সিন্ডিকেট হওয়া এবং একটা পোরশনকে আলাদা করে ফেলা, মানে এটা কখনো চিন্তা মাথার মধ্যে নিই নাই। এটা নিলে হয়তো অন্যভাবে টিম সেট আপ করতাম। কিন্তু এখানে আসলে অভিযোগটা বেশি দায়ের হয়েছে যে ভারতীয় একজন নির্মাতা মূলত মূল কাজটি করেছেন। ভারতীয় কোনো নির্মাতা এখানে ছিলেনই না সেটের মধ্যে, এবং সবচেয়ে বড় কথা আমার কাছে যে 27 ডেজ শুটিং করছি, পুরো সকাল থেকে রাত পর্যন্ত বিহাইন্ড দ্য সিন আছে আমার কাছে, যেটা কারো কাছে নাই। সো কেউ যদি আমার কাছে কখনো কোন সাবজেক্টে অভিযোগ নিয়ে আসে, আমি তাকে ভিডিও সহকারে প্রুফ দেখাতে পারবো যে আসলে আমি কি করছি। আচ্ছা আচ্ছা। সো আমি যে প্রশ্নটা জানতে চাচ্ছিলাম যে অন্যান্য কলাকুশলীরা এই বিষয়গুলোতে আসলে তোমার পরামর্শ বা কথাবার্তা হচ্ছে কিনা, যে যাই হোক একটা ছবি তো তোমার সন্তান। দেখেন, আমি একজন আর্টিস্টের সাথে কথা বলছিলাম, সিনিয়র আমার সিনেমারই, মানে সে আমাকে ডিরেক্টলি প্রথমে বলছে যে আমি একজন পেইড আর্টিস্ট, ঠিক আছে, পেইড আর্টিস্ট এটা আমাকে বলার পর আমি আসলে তারে সেকেন্ড টাইম ফোন দেওয়ার মানে প্রয়োজনীয়তা অনুভব করি নাই, কারণ যেই মানুষটা এই ধরনের কথা বলতে পারে, সো সে এটাই এইভাবেই চিন্তা করে। সো যখন একজন নির্মাতার কাছে এই ধরনের একটা উত্তর সে দিয়েই দিতে পারে, আমার মনে হয় না তার সাথে আর কিছু পেড, কারণ দেখেন তারাও অনেক সময় অনেক কিছু বলবে না, কারণ ধরুন তার রেমুনেশন ডিউ থাকবে, ঠিক আছে, তার বাকি রেমুনেশনটা নেওয়া লাগবে। তো মানুষ বেশিরভাগ আর্টিস্টের কনসালটেশন এই জায়গাতেই পৌঁছে গেছে যে আমি কখন আমার পেমেন্টটা ঠিকঠাক পাবো। আচ্ছা, তো কিন্তু সেক্ষেত্রে আমরা এও তো শুনেছি যে তোমাকে তোমার পারিশ্রমিকের চাইতেও 3 গুণ টাকা দিয়ে দেওয়া হচ্ছে, তারপর তুমি সরে যাচ্ছ না আমার বা এই বিষয়গুলো। একদমই না, আমি এখন আমার রেমুনেশনের প্রায় 70% টাকা পাই একদমই, আর সে কোনো প্রুফও দেখাতে পারবে না। আর যে অভিযোগগুলো করা হয়েছে মানে আসলে আমার কাছে প্রত্যেকটা প্রুফ আছে, এবং এগুলা নিয়ে আলোচনা করলে কি হবে, আমার কাছে মনে হচ্ছে যে আমি যে মূল যে আমাদের প্রবলেমটা ওইখান থেকে আমরা সরে যাবো আর কি, এবং কি হবে তার জন্য আলোচনা করতে আরো নিউজ করতে অনেক সুবিধা হবে। এই জন্য বারবারই আমি কিন্তু ফোকাস করতেছি আমার মেইন পয়েন্টে, এবং আমি যেটা চাই বা আমার যেটা চাও, আমার চাওয়া তো খুব বেশি কিছু না, আপনার সন্তান আপনার নামে যাবে না, মানে বিষয়টা খুব মানে অযৌক্তিক না। তো আসলে অন্যান্য অ্যানসারে যদি যেতে যায়, অন্যান্য কোশ্চিনে যদি তাদেরকে আমি কাদা ছোড়াছড়ি হবে একটা, তা আমি নিজেও তো চাইছি আমাদের মুরব্বীদের সাপোর্ট, অর্থাৎ যে 4-5টি অর্গানাইজেশন রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তাদের ভূমিকাটা বা তাদের সাপোর্ট কেমন পেয়েছো? দেখেন, পুরা পরিচালক সমিতি কিন্তু মানে একদমই আমার পক্ষে প্রথম থেকে কথা বলে গেছে, এবং তারা কিন্তু আমাদের সংগঠনের যদি আপনি নিয়মগুলা দেখেন, তো প্রথম শর্তই হচ্ছে পরিচালকের স্বার্থ রক্ষা করবে পরিচালক সমিতি। তো এখানে আর প্রযোজক তো শুধুমাত্র ধরেন যে তার যে কারিকুলাম সে সেটা প্রয়োগ করবে, এবং একজন ডিরেক্টর তো ক্যাপ্টেন অফ দ্য শিপ, এবং টোটাল জাহাজটা কিভাবে চলবে, কিভাবে তৈরি হবে, এটা কিন্তু সে নিয়ন্ত্রণ করবে। তো আমি কখনো এরকম দেখি নাই বা শুনি নাই একজন নির্মাতাকে নিয়ে মানে তাকে বাদ দেওয়ার জন্য এই ধরনের একটা গল্প উপন্যাস তৈরি করা, এবং আমার কাছে মনে হচ্ছে কোনো প্রফেশনাল রাইটার দিয়ে এই গল্পটাকে লেখানো হয়েছে নতুন ভাবে। কারণ মাঝখানে একটা সিনেমা দেখছিলাম দৃশ্যম, মানে উনি একটা দিন পুরা সিনেমা থেকে উধাও করে দিছিলেন। তা আমার কাছে মনে হচ্ছে ওরা একদিন না, ওরা 27 দিন উধাও করার একটা প্ল্যান চলতেছে, যে হয়তো আমার জীবন থেকে আমি 27 দিনের ঘটনা ভুলেই যাব, মানে 27টা দিন যে শুট করলাম ওই পুরাটাই ভুল, মানে একটা নতুন গল্প তৈরি করা হচ্ছে। কিন্তু এই এত বাঘা বাঘা ইন্ডাস্ট্রি, এত বাঘা বাঘা মানুষ, এত তোমার রাতে ভালো ঘুম হয় তো এখন? আমি আসলে ওটা একটা মাথার কর্নারে রাখছি, কারণ আমার জার্নিটা আমি খুব ভালোভাবে জানি অনেক লম্বা, এবং যখন আমি টেলিভিশনে পা রাখছি তখনই আমি চিন্তা করে ফেলছি আমার জার্নিটা বা আমার দৌড়টা আসলে অনেক লম্বা। সো ওটা একটা মাথার সাইডে রাখছি, কারণ অনেক চিন্তা করা লাগবে, তো অনেক কাজ করা লাগবে। এটাই তো জীবনের শেষ সিনেমা হতে পারে না, হয়তো আমি একটা সময় যে আপনার সাথে যখন আলোচনায় বুঝবো তখন আমার 10টা সিনেমা বানানো হয়ে গেছে, তখন এই গল্পগুলো একদম হবে।
সম্প্রতি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছো তোমার আর সাকিবের ছবি, পাশাপাশি একটা পত্রিকার স্টেটমেন্ট দিয়েছো। সাকিব খানের বর্তমান অবস্থানটা বা তোমার সাথে কথাবার্তা কেমন, এই বিষয় নিয়ে, ছবিটা রিলিজ নিয়ে কি হচ্ছে? দেখেন সে তো একদমই স্ট্রেট কাট কথা বলে ফেলছে, মানে আপনাকে বললাম না যে সে কিন্তু আমার ডিরেকশনেই তার, আমি কিন্তু আমার টার্গেট ছিল যে সাকিব ভাইয়ের সিকোয়েন্স বা সাকিব ভাইয়ের কাজটুকু আমি আগে শেষ করব, এবং আমি সেটা কিন্তু করেছি আমার জায়গা মতো। আমার শুটিং এর সময় আমি সাকিব খানের পুরো সিকোয়েন্সই শেষ করে ফেলেছি, তার শুধু গান বাকি ছিল, কারণ আমাদের গানটা অন্য লোকেশনে করার প্ল্যান ছিল, দ্যাটস ওয়াই সেখানে আমরা শেষ করতে পারি নাই। বাট তার সিকোয়েন্স কিন্তু সে কিন্তু বলছে অলরেডি যে আমি তো রাশেদ রাহাকে নির্মাতা হিসাবে চিনি, তার ডিরেকশনে আমি 90% কাজ শেষ করছি। সো এখানে আসলে অন্যান্য কোশ্চিন থাকার কথা না। আর আপনি যে বললেন যে নায়িকা বা প্রযোজক অন্য ভিন্ন রকম কথা বলতেছে বা কলকাতার একজন লোক বলতেছে, দেখেন কলকাতার যে ছেলেটা ছিল এই হচ্ছে একজন পোস্টার মেকার, ঠিক আছে, সেও পেইড একজন লোক। হ্যাঁ, আর বাংলাদেশে নায়িকা প্রযোজক যেগুলো বলতেছে তাদের কথা যে ভিত্তিহীন, আপনি ঠিক ওরা যখন এই কথাগুলো বলছে তার 4 মাসের আগের পত্রিকার সাক্ষাৎকার দেখলেই কিন্তু আপনি অটো বুঝে যাবেন যে তারা আসলে কি বলছে। ববি একসময় বলছে রাশেদ রাহার নতুন নির্মাতা খুব ভালো কাজ করেছেন, তার আন্ডারে 80% কাজ শেষ করেছে। ওই সাংবাদিক কি তাহলে কি নিজের মতো করে ইন্টারভিউ ছাপাইছে? যদি তার কথা যদি সে যদি না বলে থাকে এই কথা, তাহলে কি সাংবাদিক কি নিজের মতো? তাহলে তো সাংবাদিককে ধরতে হবে আমার। আসলে এই বাসগুলো হয়তো ইন্ডাস্ট্রি মানুষজনের ভেতরে মুখরোচক হতে পারে, কিন্তু যারা দর্শক, আমার চ্যানেলেও ইনফ্যাক্ট অনেকে অগণিত দর্শক জানতে চাইছে নোলক ছবিটা কবে আমরা দেখতে পাবো, কি অবস্থা, তারা আসলে ছবিটা দেখতে চায়, এটা আসলে মূল স্বাভাবিক, এটাই তাদের মূল চাওয়াটা থাকতে পারে। সো ওই পজিশনে রাশিদা কি বলবে, কি অবস্থানে আছে? দেখেন সিনেমাটা আমার অনুমতিপত্র ছাড়াই বা আমার সার্টিফিকেশন ছাড়াই কিন্তু সেন্সর বোর্ডে জমা দেওয়া আছে, ঠিক আছে, এবং তাদের নামে জমা দিয়েছে, কিন্তু সিনেমাটা কিন্তু এখনো অসম্পূর্ণ। এখন ধরেন যে সিনেমাটা সামহাও রিলিজ হইলো, ঠিক আছে, কিন্তু সিনেমাটা তো মানুষ একজন অসম্পূর্ণ নোলক দেখবে, আলটিমেটলি তার প্রতিক্রিয়াটা তখন কি হবে সেটা কিন্তু কেউ মাথায় নিচ্ছে না, সবাই কিন্তু রিলিজ করতেছে। আচ্ছা, আমরা কিন্তু একটা ভালো প্রোডাক্ট দেখানোর জন্য স্টার্ট করছিলাম, এখন আমি ভালো প্রোডাক্টের নামে সারাদিন চিল্লাই বেড়ালাম আর আমি খাওয়ানোর সময় খুব পচা একটা প্রোডাক্ট খাওয়ালাম, তাহলে তো হইলো না, তখন কিন্তু শেষমেশ বাংলা সিনেমাকে গালি দিবে, নতুনত্বর কিন্তু আর কিছু হলো না। শাকিব খান যে এত অ্যাপ্রিসিয়েট করে এত ভালোভাবে বলছিলেন যে এরা বাংলা চলচ্চিত্র বানাতে চায়, বাংলা সিনেমা বানাতে চায়, ওই জিনিসটা কিন্তু কিছুটাই থাকবে না। তো এটা শাকিব খান নিজের মুখেই বলছে যে এটা একটা অসম্পূর্ণ চলচ্চিত্র, কারণ তার গান হয়নি, একটা সিনেমার যে মেন মেরুদণ্ড যে একটা গান থাকবে, ভালো গান থাকবে, সেই গানগুলো কিন্তু সিনেমাতে নাই, আর সিনেমার ডিউরেশন খুবই ছোট হয়েছে। সো সবকিছু মিলে অনেকগুলো গ্যাপের পরে কেন তারা সেন্সর বোর্ডে এই ছবি জমা দেওয়ার সাহস করলো, মানে আমার কাছে কোশ্চেন এটাই। সো আমরা তাহলে একটা অনিশ্চয়তার গন্ধ পাচ্ছি যে বিষয়টা যেটা হচ্ছে রাশেদ রাহার মনোপুতভাবে কাজটা হচ্ছে না। তো এই ক্ষেত্রে রাশেদের সামনে স্টেপটা কি তোমার এই চলচ্চিত্রটা নিয়ে? দেখেন, মানে আমি তো আমার সিনেমাটা ছেড়ে দিতে পারি না, বা এটা কোনো নির্মাতাই তার সিনেমা ছাড়া উচিত হবে, কোনো ক্লজেই তুমি এটার একটা রিজন খুবই ইম্পর্টেন্ট, কারণ এইবার যদি এই জিনিসটা হয়ে যায় না, পরবর্তী প্রত্যেকটা নির্মাতার জন্য এই কাহিনীটা ঘটবে, এবং কেউ দেখবে না অনেক ভালো ভালো নির্মাতা একটা ভালো ছবি বানাবে, শেষমেশ প্রযোজক এসে দাপট দেখায় তার ছবিটা নিয়ে যাবে, পিক করবে, হ্যাঁ, নির্মাতার কৃতিত্ব বলে কিছু থাকলো না। আমরা নির্মাতা যে বলি যে ক্যাপ্টেন অফ দ্য শিপ, সবকিছু ভালো ভালো বানাবে এবং দিন শেষে কেটে নেওয়া যাওয়া, তাকে ঠিকমতো কাজ করতে না দেওয়া। এবং একটা কথা আছে না যে আপনার ওই বলা হয় যে আমি একজন বাবুর্চি ঠিক করলাম, যে আমি বললাম যে আমি দুপুরবেলা খাবো, কিন্তু সকালবেলা আমি তাকে বাজারই করে দিলাম না, ঠিক 2টার সময় এসে বলতেছে আমার রান্না কই। তো বিষয়টা এরকম ঘটনা বারবার ঘটবে তখন। আচ্ছা আচ্ছা, তোমার পরিচালক কলিগ বা বন্ধু বান্ধবদের মতামত কি বিষয়ে, কেমন সাহস যোগাচ্ছে? দেখেন, আমি এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছি, মানে এই জায়গাতে দাঁড়ায় থাকাটাও অনেক ইম্পর্টেন্ট, কারণ এমন একটা সিচুয়েশন, মানে আমাদের আলটিমেটলি সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থান কিন্তু ভালো না। এরপরে একটা মনে হচ্ছে একটা অযৌক্তিক ঝামেলা সামনে দাঁড়ায় আছে, হ্যাঁ, যে রাশেদ রাহা একজন নির্মাতা আসছে যে একটা অযৌক্তিক একটা ঝামেলা, হ্যাঁ, নোলকের মতো একটা সিনেমা, একটা প্রযোজক, একজন নায়িকা একটা অযৌক্তিক বিষয় নিয়ে দাঁড়ায় আছে, এবং যেটা হচ্ছে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। আমাদের আলোচনা করার জন্য, চিন্তা করার জন্য অনেক সাবজেক্ট। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা ভালো না, আমাদের গত বছর মাত্র 33টা সিনেমা রিলিজ হয়েছে, তার মধ্যে মানে 5-6টা কোয়ালিটি সম্পন্ন সিনেমা। মার্কেটে সিনেমা নাই, হল বন্ধ হয়ে যাচ্ছে, টেকনিক্যাল প্রবলেম, অনলাইনিং নাই, কিচ্ছু নাই। আমরা এর মধ্যে এরকম একটা সিনেমা নিয়ে মারামারি করতেছি, কাদা ছুটাছুটি করতেছি, এবং এইটা কেন করতেছি এবং আমি আমার জায়গাতে কেন স্ট্রিক, কারণ এটা যদি আমি না করি এটা কিন্তু হইতেই থাকবে, রেফারেন্স হয়ে যাবে যে না এরকম তো হয়েছে। সো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে।